শুরু হচ্ছে জেএনবিএসটি ম্যাথ ক্লাস, অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্বের অঙ্ক ক্লাস, চ্যাপ্টার নম্বর 27। এই যে 27 নম্বর চ্যাপ্টার কোন বই থেকে? যে বইটা তোমাদের সকলের হাতে আছে, নিশ্চিত নবোদয় প্রথম প্রকাশিত ভারতবর্ষে বেসিক অঙ্কের বই, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা ওরিয়েন্টেড। তো এই বইয়ের 27 নম্বর চ্যাপ্টারের আমরা 10টি সমস্যার সমাধান আগের ক্লাসে করেছি। আজ আমরা 11 নম্বর দাগের থেকে শুরু করব। তো এখানে তোমরা সবাই বইটা খুলবে, 262 পৃষ্ঠা। সেখানে তোমরা দেখতে পাচ্ছ 262 পৃষ্ঠাতে 11 দাগের যে এখানে লেখচিত্রটি বা গ্রাফ, একে আমরা গ্রাফ বলতে পারি বা লেখচিত্র বলতে পারি, অথবা এই গ্রাফের মাধ্যমে দেওয়া একটা তথ্য আমরা এখান থেকে পড়তে পারি। তো এখানে দেখবো, আগে তথ্যটা পড়ে নিই। এই দিকে বরাবর শিক্ষার্থী, এই দিক বরাবর তার প্রাপ্ত নম্বর। আর প্রশ্নে চেয়েছে যে কতজন শিক্ষার্থী 50-এর থেকে বেশি নম্বর পেয়েছে। তো আমি তোমাদের ক্লাসে শিখিয়েছি যে এই যে লেখচিত্র বা গ্রাফ, এখান থেকে আমরা কি কি পড়তে পারছি। এখান থেকে আমরা পড়তে পারছি প্রথম স্টুডেন্ট কত নম্বর পেল, দ্বিতীয় স্টুডেন্ট কত নম্বর পেল, তৃতীয় স্টুডেন্ট 70 পেল, চতুর্থ স্টুডেন্ট 60 পেল, পঞ্চম স্টুডেন্ট 50 পেল। এগুলো আমরা এখান থেকে পড়ে নিতে পারছি। তো এবার প্রশ্নের দিকে তাকাতে হবে, কতজন 50-এর থেকে বেশি নম্বর পেয়েছে। তাহলে 50 হচ্ছে, এই হচ্ছে 50-এর দাগ টেনে দিলাম আমি। এই এর থেকে বেশি পেয়েছে এই একজন, এই একজন, 60 আর 70। তাহলে 3 নম্বর আর 4 নম্বর, 3 and 4, এরা কয়জন হলো? এরা 2 জন হলো। তাহলে কতজন পেয়েছে 50-এর থেকে বেশি নম্বর পেয়েছে কতজন? এখানে 8 জন, 7 জন, 9 জন, 5 জন, কোনোটাই তো এখানে সঠিক হচ্ছে না। হ্যাঁ, এইবার শিক্ষার্থীর সংখ্যা, প্রথম স্টুডেন্ট, দ্বিতীয় স্টুডেন্ট, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে যদি ধরি, তাহলে একটাও উত্তর এখানে নেই। এইবার আমাকে সঙ্গে সঙ্গে পরীক্ষার হলে ঘাবড়ে না গিয়ে থিঙ্কিং চেঞ্জ করে দিতে হবে। এখানে আছে 3 মানে 3 জন, 4 মানে 4 জন, তাহলে এই 3 জন 50-এর বেশি পেয়েছে। আবার এই 4 জনও 50-এর বেশি পেয়েছে, মোট তাহলে 7 জন 50-এর থেকে বেশি পেয়েছে। তাহলে বি হবে এখানের সঠিক উত্তর। এই পেয়ে গেছি উত্তর। সহজ অঙ্ক। যাব 12 দাগে। নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার পাঠ্যসূচি অনুসরণ করে পাঠ্যপুস্তক, ভারতবর্ষে প্রথম প্রকাশিত বই এটা। বাদ বাকি যা দেখো সব কোশ্চেন পেপার থাকে। এটাই হচ্ছে আমাদের বেসিক বই। এই বইয়ের আমরা 12 দাগে চলে এসেছি, পেজ নাম্বার 263। এখানে লেখচিত্রটিকে আমরা পড়ে নেব। কি, এই দিক বরাবর দিন প্রকাশ করছে, এই দিন বিক্রি হওয়া কোনো দ্রব্যের সংখ্যা বোঝাচ্ছে। দেখা যাক, পঞ্চম দিনে কয়টি ফল বিক্রি হলে 5 দিনে মোট বিক্রি হওয়া ফলের সংখ্যা 300টি হবে। প্রথম দিন 40টি বিক্রি হলো, দ্বিতীয় দিন 70টি বিক্রি হলো, তৃতীয় দিন 50টি, চতুর্থ দিন আবার 40টি। তাহলে এই 4 দিনে কতগুলো বিক্রি হয়েছে সেটা আমাকে জানতে হবে, আর পঞ্চম দিনে আরো কতগুলো বিক্রি হতে হবে, তাহলে 300 হবে, তাই তো? তাহলে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ করে যাই। প্রথমে 4 দিন পেলাম, তাই তো? তাহলে প্রথম দিন কতটুকু বিক্রি হলো দেখি। প্রথম দিনে 40টি বিক্রি হলো, দ্বিতীয় দিনে 70টি, দ্বিতীয় দিনে 70টি, তৃতীয় দিনে 50টি, তৃতীয় দিনে 50টি, চতুর্থ দিনে 40টি। তাহলে মোট কতগুলো হলো দেখা যাক। মোট হলো 0, 4 আর 7, 11, 11 আর 5, 16 আর 4, 20, 200টি বিক্রি হয়েছে 4 দিনে। এবার পঞ্চম দিনে কতগুলো হতে হবে? তাহলে 300 হবে। তাহলে 300 হতে গেলে 200টি আছে,
তার থেকে 300 যেতে গেলে 100টি বিক্রি হতে হবে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম ডি। একদম লেখচিত্রটিকে পড়তে পারলে অঙ্কটার সমাধান করা একদম কোনো কঠিন কাজ নয়, অনায়াসে আমরা এই অঙ্কের সমাধান করে নিতে পারি। যাব 13 দাগে। 13 দাগেরটা দেখো, পঞ্চম দিনে 50টি আর পরের দিনে আরো 10টি বেশি অঙ্ক কষলে 6 দিনে মোট কষা অঙ্কের সংখ্যা কত? বেশ, তাহলে পঞ্চম দিনে 50টি, এটা আমাকে বানিয়ে নিতে বলছে, আর পরের দিনে আরো 10টি বেশি অর্থাৎ 60টি, তার পরের দিনে 60টি। এবার বলছে এই 6 দিনে মোট কতগুলো অঙ্ক কষা হয়েছে। তাহলে 6 দিনে মোট কষা অঙ্কের সংখ্যা বের করতে গেলে আমাকে প্রথম দিনে চলে আসো 60টি, দ্বিতীয় দিনে চলে আসো 70টি, এই দ্বিতীয় দিনে 70টি পেয়ে গেলাম বাম দিকে এসে। তৃতীয় দিনে কয়টি হচ্ছে? তৃতীয় দিনে হচ্ছে 50টি। চতুর্থ দিনে কতগুলো হচ্ছে? চতুর্থ দিনের মাথার থেকে বাম দিকে গেলে 40টি হচ্ছে। পঞ্চম দিনে 50টি, ষষ্ঠ দিনে 60টি, এটা তো আমরা জেনেই গেছি। যোগ করো, তাহলে সব শূন্য। 6 আর 7, 13 আর 5, 18 আর 4, 22, 22, 33, 330টি অঙ্ক কষা হচ্ছে। এইরকম সহজ প্রশ্ন দেখে মনে হচ্ছে যে পরীক্ষায় কি এত সহজ আসবে? হ্যাঁ, এর থেকেও সহজ আসতে পারে। তাহলে আমরা 263 পৃষ্ঠাতে 12 এবং 13 দাগ করলাম। এবার চলে যাব 264 পৃষ্ঠাতে 14 দাগের প্রশ্নটিকে দেখব। পঞ্চম দিনে কত লাভ হলে 6 দিনে মোট লাভের পরিমাণ 321 টাকা হবে? আগেও একটা এরকম অঙ্ক আমরা করলাম। তাহলে প্রথম দিনে কত টাকা লাভ হয়েছে? প্রথম দিনে হয়েছে হচ্ছে 60, দ্বিতীয় দিনে কত হয়েছে? 70, এই যে 70, তৃতীয় দিনে কত হয়েছে? 50, চতুর্থ দিনে কত হয়েছে? 40, পঞ্চম দিনেটা জানি না, ষষ্ঠ দিনে 70, 6 ডেতে 70। তাহলে এই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, এই 5 দিনে কত হলো? এই 5 দিনে হলো 0, 6 আর 7, 13 আর 5, 18 আর 4, 22 আর 7, 290টি বিক্রি হয়ে গেছে। এবার এই দিনে আর কতগুলো হতে হবে? তাহলে 321 টাকা হবে। আচ্ছা, এখানে টাকা, তাই তো, লাভের পরিমাণ। তাহলে 321 টাকা হতে আরো বাকি আছে কত? আরো 31 টাকা বাকি আছে। তাহলে ডি অপশনটি এখানে সঠিক উত্তর হিসেবে আমরা ধরে নিলাম। সহজ লাগছে না? এবার যাব পরের সমস্যা। পরের সমস্যা আসো 14 দাগের পরে, এবার 15 দাগে চলে আসলাম। এখানে বস্তু দেখাচ্ছে এই দিক বরাবর, আর এদিকে তার দাম বা মূল্য। তাহলে এবার দেখা যাক কি আছে। এফ বস্তুটির মূল্য দ্বিগুণ হলে সবকটি বস্তুর মূল্য একত্রে কত হবে? এই যে এফ বস্তুটির মূল্য কত আছে আগে সেটা দেখো, 60। এফ এর মূল্যটা যদি 60-এর পরিবর্তে 120 হতো, 60-এর দ্বিগুণ কত হয়? 120। তাহলে এফ কে 120 ধরে নিতে হবে। তাহলে সবকটার দাম এবার হিসেব করো। এর দাম কত? এর দাম হচ্ছে 100। বির দাম কত? 80। সির দাম কত? 120 সির দাম। ডির দাম কত? ডির দাম 40। ইর দাম কত? 80। ই হচ্ছে 80। এফ এর দাম 120 যদি ধরে নিই আমি, তাহলে 120 লেখা আছে। জি এর দাম কত? 100। জি এর দাম 100। এইচ এর দাম 20। এইচ এর দাম 20। এবার এ কটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে এবার যোগ করি। 0 0 0 0 0 0 0 0, এদিকে 2 আর 8, 10 আর 2, 12 আর 4, 16, 16 আর 8, 24,
আর 2 26 6 হাতে 2, তাহলে 2 আর 1 3 আর 1 4 আর 1 5 আর 1 6, 660। তাহলে সবকটির মূল্য একত্রে কত হতো? 660 টাকা হতো। এই যে আমাদের উত্তর মিলে গেছে। এবার চলে যাব আমরা 265 পৃষ্ঠা। বই সবার হাতে খোলা আছে তো, সিডাব্লিউ তো সবাই করতে শুরু করে দিয়েছো। সিডাব্লিউ কিন্তু আজকের জন্য নীল কালি দিয়ে, তুমি কালো কালি দিয়ে করেছো, ঠিক আছে, তাহলে কালো রাখো। চলে আসো, প্রথম 7 দিনের আয়ের অর্ধেক আয় অষ্টম দিনে করা সম্ভব হলে মোট আয়ের পরিমাণ কত? বেশ, আগে সব 7 দিনের আয়টা দেখো। প্রথম দিনের আয় কত? প্রথম দিনের আয় 80 টাকা। দ্বিতীয় দিনের আয় কত? 100 টাকা। তৃতীয় দিনের আয় কত? 60 টাকা। চতুর্থ দিনের আয় কত? 120 টাকা। পঞ্চম দিনের আয় কত? শুধু 20 টাকা। ষষ্ঠ দিনের আয় কত? 40 টাকা। সপ্তম দিনের আয় কত? 100 টাকা। যোগ করো, খাতায় যোগ করো সবাই। 0 0 0 0 0 0 0। পরীক্ষার হলে যাতে ভুল না হয়, রাব করার সময় এরকম আলাদা কালি ব্যবহার করলে ভালো হয়। 8 আর 2 10 আর 6 16, আর 2 18 আর 4 22, 2 হাতে 2 2, আর 1 3 আর 1 4 আর 1 5, 520। এই যে 520 7 দিনে আয় করেছে, এর অর্ধেক মানে কত? 520 অর্ধেক হচ্ছে 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4, 6 2 260 টাকা। এইটা হচ্ছে এই অষ্টম দিনে হচ্ছে 260 টাকা আয় করতে হবে। তাহলে কত হবে? 260 0 8 780 টাকা। 780 টাকা। আচ্ছা, প্রথম 7 দিনের আয়ের অর্ধেক অষ্টম দিনে করা যদি সম্ভব হয়, তাহলে 520 টাকা আমার বেরিয়েছে। আবার হিসাবটা করতে হবে, অপশনের সাথে মিলছে না। হ্যাঁ, কেন মিলবে না? মিলে গেছে। এই অপশনের দিকে ভালো করে তাকাতে হবে আমাদের। এবার আসবো 17 দাগে। সর্ববৃহৎ আয়তনের স্থানের তুলনায় ক্ষুদ্রতম স্থানের পরিমাপ কত কম? আচ্ছা, এই হচ্ছে স্থানগুলোর নাম দিয়েছে, এই হচ্ছে আয়তন দিয়েছে। তাহলে সর্ববৃহৎ হচ্ছে 120 বর্গ সেমি বা বর্গ মিটার বা বর্গ কিলোমিটার। সর্ববৃহৎ, বৃহত্তম, বৃহৎ বা বৃহত্তম, বৃহত্তম হচ্ছে 120 বর্গ কিলোমিটার। সবচেয়ে কম হচ্ছে এইটা। ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম হচ্ছে মাত্র 20, বিয়োগ করলে হয় 100। বি অপশনে রয়েছে। এদের আয়তনের পার্থক্য চেয়েছে। এটা খুবই সহজ, আসে পরীক্ষা, এরকম আসে। 18 দাগে আসে। 18 দাগে মাস দেখতে পাচ্ছি আর আয় দেখতে পাচ্ছি বা উপার্জন দেখতে পাচ্ছি। নিচের গ্রাফ অনুযায়ী বাৎসরিক উপার্জনের গড় কত? আচ্ছা, 6 মাসেরটা এখানে দিয়েছে, বাৎসরিক তো 12 মাস, তো 6 মাসেরও যা গড় হয় 12 মাসেরও তাই গড় হবে, একই হবে। তাহলে প্রথম মাসের আয় কত? প্রথম মাসের আয় হচ্ছে 60। দ্বিতীয় মাসের আয় কত? 70। তৃতীয় মাসের আয় কত? বাম দিকে গিয়ে পেলাম 50। চতুর্থ মাসে পেলাম 40। পঞ্চম মাসে পেলাম 70। ষষ্ঠ মাসে পেলাম 40। তাহলে এবার যোগ করো। 0 0 0 0 0 0, 6 আর 7 13 আর 5 18 আর 4 22, 22 আর 4 26, 26 আর 33, 330। 6 মাসের গড় এটা, তাই তো? তাহলে 6 দিয়ে 5 ছক 30, 5 ছক 30, 55 টাকা। 6 মাসের যেটা গড় হয় বছরের গড়ও সেটাই হয়, কারণ এই অনুপাতেই আয় হবে। এই জায়গাটাই বুঝতে অসুবিধা হচ্ছিল অনেকের। 55 টাকা তো স্যার আমার 6 মাসের গড়। তাহলে 6 মাসে যদি তুমি
আয় করো এই টাকাটা, দেখি কত টাকা ছিল, দেখা যাক 330 টাকা, তাই তো? 6 মাসে আয় করেছিল 330 টাকা। এইভাবেই যদি আয় করো, 330-এর দ্বিগুণ হয়ে যাবে 12 মাসে, 660 টাকা হয়ে যাবে। একে 12 দিয়ে ভাগ করো, 5-12 60, আবার 5-12 60, 55 টাকা হবে। যাব 19 দাগে। সর্বাধিক পরিমাণ টাকা সম্পন্ন ব্যক্তির কাছে প্রত্যেকের গড় আয়ের তুলনায় কত বেশি টাকা আছে। ভেরি 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 ইম্পর্টেন্ট। এই অঙ্কটাকে এইভাবেই আমি রেখেছি, গড় অধ্যায় থেকে যদি কোনো অঙ্ক আসে সেটাও আমার জানা থাকতে হবে, এটা বাড়িতে প্র্যাকটিস করার সময়। তাহলে ব্যক্তি আর সর্বাধিক পরিমাণ আয়, এই আয়ের পরিমাণ, তাহলে সর্বাধিক পরিমাণ আয় যার হচ্ছে তার আয় কত? 70 টাকা। সর্বাধিক 70 টাকা, এটা লিখে রাখলাম। আচ্ছা, এবার সকলের গড় আয় কত? গড় মানে মোট বের করতে হবে। এর আয় কত? এর আয় 60 টাকা। বির আয় কত? বির আয় 30 টাকা। সির আয় কত? 50 টাকা। ডির আয় কত? 40 টাকা। ইর আয় কত? 70 টাকা। এফ এর আয় কত? 40 টাকা। সমষ্টি করো, কত আসছে? 0 0 0 0 0 0 শূন্য হলো। 6 আর 3 9, 9 আর 5 14 আর 4 18, 18 আর 7 25 আর 4 29। এই 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, একে 6 দিয়ে ভাগ করো, 4 ছক 24, থাকলো 5 50, 6 8 48, 6 8 48, থাকলো 2, তাহলে 20.3618, 0.33, তাহলে 48.33। সর্বাধিক ইনকাম যে করেছে তার 70 টাকা, আর গড় হচ্ছে 48.33। এবার বলছে যে যে গড় আয়ের তুলনায় সে কত বেশি আয় করে, তাহলে বিয়োগ করতে হবে। এখানে 6 করতে হয়, 6 7 আর করা যায় না, 6 রাখলাম এখানে। হ্যাঁ, হাতে 1 9 1, আর এখানে থাকলো হাতে 1 5 2, 21.66। এইটা সি হবে সঠিক উত্তর। যাব এবার পরবর্তী পৃষ্ঠাতে। পরবর্তী পৃষ্ঠায় চলে আসো, 267 পৃষ্ঠায় 20 দাগের অঙ্কটা দেখো। নিচের গ্রাফে তীর চিহ্ন দ্বারা আয় এবং সাদা নলাকৃতির দাগ দ্বারা ব্যয় নির্দেশ করছে। 5 দিনের মোট সঞ্চয় নির্ণয় করো। 1 দাগের অঙ্কটার মতনই করেছে। তাহলে আমরা সঞ্চয়টাকে একবারেই প্রত্যেক দিন বের করে ফেলি। প্রথম দিনের সঞ্চয় কত? 80 টাকা আয় করেছে আর 30 টাকা খরচ করেছে। তাহলে প্রথম দিনে 80 - 30, 50 টাকা সঞ্চয় করেছে। 80 না তো 50, সরি, 50 - 30 মানে 20 টাকা সঞ্চয় করেছে। দ্বিতীয় দিনে 30 টাকা আয় করে 20 টাকা খরচ করে ফেলেছে, 10 টাকা সঞ্চয় করলো, বিয়োগ করলাম। তৃতীয় দিনে 70 টাকা আয় করেছে, 50 টাকা খরচ করেছে, তাহলে 20 টাকা সঞ্চয় হলো। চতুর্থ দিনে আয় করেছে 60 টাকা, খরচ করেছে 50 টাকা, 10 টাকা সে জমিয়েছে। পঞ্চম দিনে 40 টাকা আয় করেছে, 20 টাকা খরচ করেছে, তাহলে সে আরো 20 টাকা জমায় রেখেছে। এবার যোগ করো, 0 2 আর 1 3 আর 2 5 আর 1 6 আর 2 8, 80 টাকা। তাহলে সঞ্চয়ের পরিমাণ হলো 80 টাকা। 10 দাগেরটা আমরা করতে পারলাম। এবার আমরা এই 10 দাগ না, এটা 20 দাগ। তাহলে 11 দাগ থেকে 20 দাগের যে CW এতক্ষণে করেছো সেটাকে এখনই জমা করবে। HW কি করবে? HW ছবি অঙ্কন করবে খাতায়। ছবি অঙ্কন করে প্রশ্নগুলোকে লিখবে লাল কালি দিয়ে, আর পুরো সমাধান যেটা করবে, সমাধানটা করবে শুধুমাত্র কালো কালি দিয়ে। নির্দিষ্ট সময় জমা করবে। পরবর্তী ক্লাসে আমরা 21 দাগ থেকে আবার অঙ্ক করতে শুরু করব। আজকের মতো ক্লাস শেষ করছি, টাটা।